গুড আফটারনুন ডিয়ার স্টুডেন্ট। আমি জাহাঙ্গীর আলম তোমাদের সম্মুখে আবার আমি উপস্থিত হয়েছি। তোমাদের যে গল্পটা চলছিল দ্য রেবেল পোয়েট, রেবেল পোয়েটের আর একটি ইউনিট নিয়ে, এবং সেই ইউনিটে আমরা পড়বো, জানবো যে তারপরে সেই প্রীতম এবং তার ফাদারের মধ্যে কি কথা হয়েছিল এবং কি ঘটনা ঘটেছিল। তার সাথে সাথে সেই প্রীতমের আরও কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল কি না, কার সঙ্গে পরিচয় হয়েছিল, কিভাবে তার সঙ্গে সংলাপ হয়েছিল বা কথা হয়েছিল, এইসবগুলো জানবো। তার আগে বলি, আশা করি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো, সুস্থ আছো। ওইদিকে আর না গিয়ে চলে আসি এবার আমরা আমাদের যেই লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যান নিয়ে। ইতিমধ্যে আমি তোমাদের সম্মুখে দ্য রেবেল পোয়েট থেকে আমি ইউনিট 1 লাইন বাই লাইন এক্সপ্লেনেশন তোমাদের সম্মুখে তুলে ধরেছি। তার সাথে সাথেই ওয়ার্ড নেস্টগুলোও হয়েছে, এবং এর পাশাপাশি আমরা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 2 এর যে অ্যান্সারগুলো, কোশ্চেন অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলো আমরা করতে পেরেছি। এই অ্যাক্টিভিটিগুলো যেমন অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং বিগত ইউনিটের দ্য রেবেল পোয়েট থেকে বিগত ইউনিটের যে ওয়ার্ড নেস্টগুলো দিয়েছিলাম, তাদের মধ্যে অনেকেই তোমরা আমাকে সেই অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ হোমওয়ার্কগুলো যেগুলো দেওয়া হয়েছিল অনেকেই দেখিয়েছো। যারা দেখাচ্ছ তারা খুব ভালো হচ্ছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে তোমরা বাড়িতে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। কিন্তু এখনও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত তাদের হোম টাস্কগুলো এখনও পৌঁছাচ্ছে না। তো অতএব যারা হয়তো দিচ্ছ না তাদেরকে বলবো তোমরা হোম টাস্কগুলো দাও এবং সেগুলোকে ভেরিফাই করিয়ে নিও। তাহলে এবার চলে যাই আমরা ইউনিট 2 এ। তাহলে ফার্স্ট ইউনিটে আমরা কি পেয়েছিলাম? ফার্স্ট ইউনিটে পেয়েছিলাম প্রীতম এবং তার বাবা একে অপরের সঙ্গে কথা বলছিল কি দিয়ে, এ দেশের একজন প্যাট্রিয়টিক যে পোয়েট কাজী নজরুল ইসলামের ওপরে তাদের মধ্যে সংলাপ হচ্ছিল। এবং শেষ পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত ছেড়েছিলাম ততদূর পর্যন্ত আমরা কি পেয়েছিলাম, যে পেয়েছিলাম তার সেই যেই বিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম কর্মরত ছিলেন, সেই কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম জেনেছিলাম। সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম ছিল কুমুদরঞ্জন মল্লিক, এবং তার যে অর্থাৎ কাজী নজরুল ইসলামের যে শিক্ষক ছিলেন, সেই কাজী নজরুল ইসলামের শিক্ষকের নাম ছিলেন কি? নিবারণ চন্দ্র ঘাতক। এবার চলে যাই আমরা নেক্সট টপিকে বা নেক্সট ইউনিটে। এবার আবার প্রীতম বলছে, এর আগে তাহলে শেষ করেছিল কি? ফাদার কথা বলে শেষ করেছিল। তারপরে আমরা নেক্সটে চলে যাই প্রীতমের উক্তিতে। প্রীতম কি বলছে? ডিড কুমোদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? তখন প্রীতম তার বাবাকে বলছে যে কুমোদ রঞ্জন মল্লিক কি সেই এই কবিকে অর্থাৎ কাজী নজরুল ইসলামকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিলেন? ডিড কুমোদ রঞ্জন ইন্সপায়ার মিন্স হচ্ছে উদ্বুদ্ধ করা, অনুপ্রেরণা জোগানো। হিম টু রাইট পোয়েমস, কবিতাগুলি লিখতে গিয়ে তাকে উদ্বুদ্ধ করেছিলেন ফাদার। তারপর বাবা কি বলছেন? ইয়েস, হ্যাঁ, তাকে উদ্বুদ্ধ করেছিলেন। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ। কিন্তু এই কাজী নজরুল ইসলাম নিজেও কি করেছিলেন? রবীন্দ্রনাথের দ্বারা কিন্তু কি হয়েছিলেন? ইনফ্লুয়েন্সড, মুগ্ধ হয়েছিলেন।
তাহলে কুমোদরঞ্জন মল্লিকের সাথে সাথে কার দ্বারা মুগ্ধ হয়েছিলেন? এই রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা মুগ্ধ হয়েছিলেন। তা রবীন্দ্রনাথ ঠাকুর কে আমরা জানি? রবীন্দ্রনাথ ঠাকুর হলেন কি আমাদের বিশ্বকবি। হুম অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েট লাইক হাফেজ অ্যান্ড খাইয়াম। তাহলে এবং আর কার কার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? পার্সিয়ান পোয়েট। পার্সিয়ান পোয়েট মানে পারস্য দেশে যারা বাস করে তাদেরকে বলা হয় পার্সিয়ান। যেমন আমরা ইন্ডিয়ায় বাস করলে আমাদেরকে কি বলা হয়? ইন্ডিয়ান। যেমন পাকিস্তানে যারা বসবাস করে তাদেরকে বলা হয় কি? পাকিস্তানি। যেমন বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়? বাংলাদেশি। সেই রকম পারস্য হচ্ছে একটা দেশ, সেই পারস্য দেশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় পার্সিয়ান। আর পারস্য দেশের কবিদেরকে বলা হয় পার্সিয়ান পোয়েট। তাহলে আর কার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? যে পার্সিয়ান পোয়েট লাইক কার কার মতো? হাফেজ অ্যান্ড খাইয়াম। হাফেজ এবং খাইয়ামের মতো পার্সিয়ান পোয়েটদের দ্বারা তিনি কি হয়েছিলেন? উদ্বুদ্ধ হয়েছিলেন বা মুগ্ধ হয়েছিলেন। তার কারণে তিনি এতগুলো কবিতাগুলো লিখেছিলেন। তারপর আবার দেখবি একটা নতুন চরিত্র আসছে, কে? আঙ্কেল রহিম। আঙ্কেল রহিম মিন্স কাকা রহিম। এবার তাদের এই কথাবার্তা শুনে কাকা রহিম আসলো, এবং কাকা রহিম এসে তিনি কি বলছেন? ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? যে ব্রিটিশদের অধীনে থাকার সময় তুমি কি জানো যে নজরুল কি করেছিল? আর্মিতে যোগদান করেছিল। তাহলে এই লাইনটার অর্থ কী হচ্ছে? যে মানে এই কথাটা বলছে যে ব্রিটিশরা যখন আমাদের দেশকে শাসন করছিল তখন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি কি করেছিলেন? ভারতের আর্মিতে জয়েন করেছিলেন। তারপর কি বলছে? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি কি ছিলেন? বাংলার যে একটা হি ওয়াজ ইন দ্য 49th রেজিমেন্ট, বেঙ্গল রেজিমেন্ট। হ্যাঁ, তাহলে কি বলছেন? যে তিনি ছিলেন কততম? 49তম। বাংলা 49তম ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এবং কি বলছে? যে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। তাহলে বলছে এই প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে রেজিমেন্টটা কি হয়েছিল? ভেঙে গেছিল। যে দলটা করেছিল, হ্যাঁ, সেই দলটা কি হয়েছিল? ভেঙে গেছিল ইন 1920, 1920 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর সে যে একটা দল গঠন করেছিল, হ্যাঁ, সেটা কি হয়ে গেছিল? ভেঙে গেছিল। সো হি কেম টু কলকাতা। কাজেই সে আবার কলকাতায় ফিরে এসেছিল। তাহলে আমরা এখানে কি জানলাম? আঙ্কেল পোজার কি বললো তুমি কি জানো? হয়তো কার উদ্দেশ্যে বলছে? যে প্রীতমের উদ্দেশ্যে বলছে। প্রীতমের উদ্দেশ্যে কি বললো? যে তুমি কি জানো যে সে ব্রিটিশদের অধীনের সময় কি হয়েছিল? কাজী নজরুল ইসলাম আর্মিতে যোগদান করেছিল এবং তিনি একটা 49তম একটা দল গঠন করেছিলেন। এবং কি হয়েছিল? যে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর বা প্রথম বিশ্বযুদ্ধের পর তার এই দলটা 1920 খ্রিস্টাব্দে কী হয়ে গেছিলেন? ভেঙে গেছিলেন। তখন তিনি কি করেছিলেন? যে তিনি আবার কলকাতায় ফিরে এসেছিলেন। তারপরে চলে যাও পরের পরের যে পরের পৃষ্ঠায় চলে যাও। এবার বাবা বলছেন। বাবা কি বলছেন দেখো। অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ানস হ্যাড রাইজেন এগেনস্ট এ ব্রিটিশ রুল। এই সময় কি হয়েছিল? ইন্ডিয়ানস মিন্স ভারতীয়রা, হ্যাড রাইজেন এগেনস্ট দ্য ব্রিটিশ রুল। এই সময় সেই ব্রিটিশদের বিরুদ্ধে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়রা কী হয়েছিল? মুখটা উঠিয়ে তুলেছিল। অর্থাৎ কি? ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তারা জেগে উঠেছিল। নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য
cruelty of British in his own way, which নজরুল protested মানে কি, প্রতিবাদ করা, এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ, এগেনস্ট মানে কি, বিরুদ্ধে। তাহলে নজরুল কি করেছিলেন, বিরোধিতা করেছিলেন কাদের বিরুদ্ধে, দ্য ক্রুয়েলটি অফ ব্রিটিশ, হ্যাঁ, সেই ব্রিটিশদের বর্বরতার বিরুদ্ধে। ক্রুয়েলটি মিন্স বর্বরতা, বর্বরতা কাকে বলা হয়, নিষ্ঠুরতা যাকে বলা হয়, নির্মমভাবে যে ব্রিটিশরা আমাদের ওপর অত্যাচার করছিলেন সেই তার বিরুদ্ধে কি করা হয়েছিল, তিনি তার এগেনস্টে তিনি প্রতিবাদ করেছিলেন, ইন হিজ ওন ওয়ে, তার নিজস্ব ভাবভঙ্গিতে বা নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে। ইনফ্যাক্ট ইতিমধ্যেই হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, তিনি শুধু এর মধ্যে মধ্যে কী করেছিলেন, তিনি শুধু যে ব্রিটিশদের বিরুদ্ধে যে তিনি তার নিজস্ব ভাবভঙ্গিতে যে তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করেছিলেন তা নয়, হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এমনকি তিনি কি করেছিলেন, কবিতা লিখতেও তিনি শুরু করেছিলেন। কাদের বিরুদ্ধে, এই যে ব্রিটিশ সরকার আছে সেই ব্রিটিশ সরকারদের বিরুদ্ধে কি করেছিলেন, তিনি কবিতা লিখতে লেগেছিলেন, এসেজ প্রবন্ধ লিখেছিলেন, অ্যান্ড সংস এবং গান লিখেছিলেন, টু ভয়েস হিজ প্রোটেস্ট, কার, প্রতিবাদী ভাষা নিয়ে, প্রতিবাদী ভাষা নিয়ে তিনি কি করেছিলেন, গান লিখেছিলেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তার জন্য তাকে কি বলা হয়, হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তার কারণে তাকে বলা হয় এই বিদ্রোহী কবি। তাহলে বোঝা গেল ফাদার কি বললেন, তাহলে ফাদার বললেন যে তাহলে প্রীতমের উদ্দেশ্যে তার বাবা কি বললেন, যে ব্রিটিশদের এই সময়, কোন সময়, যখন তিনি এই যে তার দলটা ইয়ে হয়ে যায়, মানে ভেঙে যায় 1920 খ্রিস্টাব্দে, এবং সে যখন কলকাতায় ফিরে আসে সেই সময় তিনি কি করলেন, যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে তিনি জেগে উঠলেন। ভারতীয়রা কি করলেন, সেই সময় ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে জেগে উঠলেন, ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠলেন। এবং কি করলেন, তখন নজরুল ইসলাম কি করেছিলেন, নজরুল ইসলাম তার নিজস্ব ভাবভঙ্গিতে বিরুদ্ধে, এই বর্বরতার বিরুদ্ধে তিনি প্রতিবাদ শুরু করলেন। এবং এই সময় কি করেছিলেন তিনি, তিনি অনেকগুলো কবিতা লিখেছিলেন, কবিতা লিখতে শুরু করেছিলেন, এসেস লিখেছিলেন, প্রতিবাদী ভাষায় তিনি অনেক গান রচনা করেছিলেন। কাজেই তাকে বলা হয় ভারতের বিদ্রোহী কবি। এবার প্রীতম কি বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, আমি এতটা জানতাম না, বা আমি অল্প পরিমাণেই জানতাম। ফাদার কি বলছে, ইউ শুড রিড দিস পোয়েম লাইক কান্ডারি হুঁশিয়ার, তাহলে কি বলছে, যে ইউ শুড রিড দিস পোয়েম লাইক কান্ডারি হুঁশিয়ার, তারপরে বলছে খেয়া পারের তারানি, তোমাকে অবশ্যই উচিত কি এই ধরনের কবিতাগুলো পড়া। কী কী কবিতাগুলো, যেমন কান্ডারি হুঁশিয়ার, হ্যাঁ, খেয়া পারের তারানি, অ্যান্ড অলসো লিসেন টু হিজ সং, এবং এর সাথে সাথে কি তোমাকে তার গানগুলো শোনা উচিত। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, এবং ব্রিটিশরা ভীত হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল যে নজরুলস রাইটিং কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার। তাহলে কি করেছিল, যে ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড দ্যাট, ব্রিটিশরা ভয় পেয়ে গেছিলো যে নজরুলস রাইটিং, যে নজরুলের যে লেখাগুলো, সে কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, কী করতে পারে, সেই যে ভারতীয় যোদ্ধা আছে, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আছে, তাদের কি করতে পারে, তাদেরকে সেই অনুপ্রেরণা জাগিয়ে তাদের বিরুদ্ধে একটা মশাল তৈরি করে দিতে পারে। তার প্রীতম কি বলছে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, সে ইংরেজরা বা ব্রিটিশরা কি করেছিল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আর বেশি যাচ্ছি না, কারণ তোমাদের হোম ট্যাক্সও আবার করতে হবে। তার কারণেই এখান থেকেই তোমাদের যে আজকের লেসন পার্টটা, সেই লেসন পার্টটা এখানেই সমাপ্ত করা হচ্ছে। তোমরা বই একটু মার্ক করে নেবে কতদূর পর্যন্ত প্রীতম হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, এই পর্যন্ত হচ্ছে তোমাদের আজকের
সেই টেক্সট ইউনিট 2 এর পড়া। আশা করি এর পরের দিন তোমাদের এই অ্যাক্টিভিটিটা ইউনিটের বাকি অংশটুকু কমপ্লিট করে তারপরে অ্যাক্টিভিটির দিকে যাওয়া যাবে। তো এবার আমরা চলে যাই সেই অ্যাক্টিভিটির দিকে, যে তোমাদের করণীয় কাজ কী। অনেকেই দেখছি যে যখন তোমরা সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে অনেকেরই সেন্টেন্সগত দিক থেকে একটু ত্রুটি আসছে। তো সেটা নিয়ে যদি ভয় পেয়ে যাও তাহলে হবে না। কারণ যত তোমরা ভুল করবে ততটাই শিখবে। ভুল করে সমাধান করে যখন শিখবে তখন সেটাই সবচেয়ে বেশি মনে থাকবে। অতএব একবার ভুল করলে স্যারকে দেখালে স্যার বললো যে না এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, তাই বলে মনোবল হারালে চলবে না। কিন্তু যে যতটাই ভুল করবে সে ততটাই ভালো করে শিখবে। যে ভুল না করবে সে কোনোদিন শিখতে পারবে না। অতএব ভুল করলে এটা ভয় পাবে না যে আমাদের খারাপ হচ্ছে। তাই বলবো যে তোমরা কি করবে, তোমরা সঠিকভাবে তোমরা করে যাবে এবং যতটা পারবে চেষ্টা করবে সঠিক করে করার। একদিন দুদিন পর সেটা আবার সঠিক হয়ে যাবে। তাহলে এবার ওয়ার্ড মিনিং দিকে চলে যাই। ওয়ার্ড মিনিংগুলো তোমাদের করে নিতে হবে। ফার্স্ট দেখো, প্রথমে বলছে ইন্সপায়ার কথাটা তোমাদেরকে কি করতে হবে, আন্ডারলাইন করে দিতে হবে। ইন্সপায়ার মিনিংটা করতে হবে। ইন্সপায়ার মিনিং করে তারপরে সেই ইন্সপায়ার দিয়ে কী করতে হবে, একটা বাক্য রচনা করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তারপরে দেখো ইনফ্লুয়েন্সড। তোমরা আরেকটা কথা বলি, যদি কেউ সেন্টেন্স তৈরি করতে না পারো, যেমন কোনো একটা বাক্য দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারলে না, অবশ্যই তোমরা সেটা ফাঁকা রেখে দিবে এবং সেটা আমাকে জানিয়ে দেবে, আমি তোমাদের সেই সেন্টেন্সটা তৈরি করে দিয়ে দেব যদি কোনো কঠিন মনে হয়। আর তোমরা যতটা পারবে ততটা করে ফেলবে। তাহলে দ্বিতীয় যে ওয়ার্ড চলে যাও কি, ইনফ্লুয়েন্সড। তারপরে চলে যাও জয়েন্ট করে দেবে। তারপরে চলে যাও ওয়ার, ডিসব্যান্ডেড। তারপরে চলে যাও পরের পৃষ্ঠায়, এগেইনস্ট, protested, cruelty, started, essay, song, protest, rebel, listen, afraid, instigate, freedom fighter। তারপর হচ্ছে ব্রিটিশ। এই যে ওয়ার্ডগুলো আমি বলে দিলাম, সেই ওয়ার্ডগুলো থেকে তোমরা কি করবে, প্রত্যেকটা ওয়ার্ডের তোমরা ওয়ার্ড মিনিং করবে, সিনোনিমস করবে এবং সেন্টেন্স তৈরি করবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা 2টো চ্যাপ্টার পর আমরা একটা তোমাদের ক্লাস টেস্ট নেওয়ার ব্যবস্থা করব। সেটাও আবার হবে অনলাইনে। তো 2টো চ্যাপ্টার হয়ে গেলে তোমাদের একটা আমি ডেট জানিয়ে দেবো। সেই ডেটটা দেখে কি করতে হবে, তোমাদের একটা ক্লাস টেস্টের ব্যবস্থা করা হবে। 15 থেকে 20 মার্কসের মধ্যে একটা ক্লাস টেস্ট নেওয়া হবে। সেটা নির্দিষ্ট টাইম মেনেই করতে হবে। অতএব যেই লেসনগুলো তোমাদের হয়ে গেছে সেগুলো তোমরা বাড়িতে একটু রিভিশন করবে, যাতে পরীক্ষার সময় তাদের যাতে প্রবলেম না হয়। এই 2টো চ্যাপ্টার শেষ করেই, যেমন প্রথমে হয়েছে কি দ্য ক্লেভার মাঙ্কি,
ওটা কমপ্লিট হয়েছে, ওটা থেকে হবে। এবং এই যে দ্য রেবেল পোয়েট, দ্য রেবেল পোয়েট থেকেও তোমাদের কিছু কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো। তার সাথে সাথেই যে টেক্সচুয়ালের মধ্যে যে গ্রামারগুলো হয়তো যেমন আর্টিকেল প্রিপোজিশন হয়েছে, হ্যাঁ, এইসবগুলো তোমাদের আমি কী করবো, তোমাদের আমি পরীক্ষা নেব একটা, বা ক্লাস টেস্ট নেব। এই ক্লাস টেস্টে কে কীরকম করছো সেটাও আবার তোমাদের রেজাল্টের মধ্যে জানিয়ে দেওয়া হবে তোমাদের গ্রুপের মধ্যে। এবং কে কীরকম র্যাঙ্ক করবে সেই র্যাঙ্কটাও বলে দেওয়া হবে। অতএব বি আওয়ার অ্যাবাউট ইউর এক্সাম। তাই বলি যে তোমরা বাড়িতে যে পার্টগুলো হয়ে যাচ্ছে সেগুলো আবার তোমরা বাড়িতে অফ টাইমে কিন্তু সেগুলো রিভিশন করতেই থাকবে। এবং নতুনগুলো যেগুলো হচ্ছে সেগুলো কি করবে, সেগুলো আবার তোমরা নিয়ম মেনেই কিন্তু যেরকমভাবে আমি পড়াচ্ছি বা ডিসকাশন হচ্ছে সেই ডিসকাশন ওয়াইজ তোমরা লেসনটা কমপ্লিট করে যাও। তো আজকে আর বেশি কিছু হচ্ছে না, এই পর্যন্ত তোমাদের ক্লাসটা কমপ্লিট করা হলো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটুকু আশা বা এটুকু কামনা করে আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি। ওকে, হ্যাভ এ গুড ডে, গুড বাই।